যতদিন বিষ্ণুপ্রিয়ার কাছে ছিলেন না নিমাই ততদিন স্বামী রূপে চরণ দুখানি সেবা করেছে, নিত্য নিত্য ফুল জল দিয়েছে, প্রণাম করেছে। আর অজস্রে কাঁদতে কাঁদতে সেদিন বলেছিল, আপনারা জানেন না, একটা গান শোনেন না, এই অগবধূ বিষ্ণুপ্রিয়াতে যখন যাত্রা হয় তখন মাঝে মাঝে দেখবেন এই গান গোনা গায় না, গায় না, বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমাই না। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমাই না। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদব দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই, জগৎবাসী দেখিবে সবাই। সেদিন গৌরহরি বললেন, বিষ্ণুপ্রিয়া তুমি কেঁদো না, তবে আমি কথা দিলাম আমি 4 জায়গায় থাকবো। কোথায়? সচি মাতা যেদিন রন্ধন করে আমায় ডাকবে নিমাই, আর কি আমি থাকতে পারি বলো, তোমার কথাই আজ জানাই। আমি সচি মাতার রন্ধনে বিষ্ণুপ্রিয়ার শয়নে, শিবা সঙ্গিনে নাম সংকীর্তনের দেখো অমনি যে মাঝখানে, যে নাম নিতাই জীবের দাঁড়ে দাঁড়ে বিলন করেছিল, ওরে নিতাই এই নাম জীবের দাঁড়ে বিলিয়ে যে দিল। এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল, এইটা কিশোরী ভান্ডারে হয়। ওরে নিতাই আনতে আনতে মাটির পাত্রটা ফাটিয়ে দেয় মহাশয়, মাটির পাত্রে নাম এনেছিল নিতাই ফাটিয়ে ফেলিল। ওরে মাটির পাত্র সেই দিন নিতাইকে দেখো অভিশাপ দিল। আজ আমার নামে আনতে আনতে যখন ফাটিয়ে দিলে তুমি, তোমার এই কলসির কানা দিয়ে জগাই মাদাই মাতা ফাটিয়ে দেবে শুনি। তাই তো নিতাইয়ের মাথা ফাটা, হাই রে মরি হাই, এক নিতাইয়ের মাথা ফাটা দেখা কবু না যায়। ওরে এক নিতাইয়ের মাথা ভাণ্ড বলে আমার জানেন জগৎবাসী, ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফাটা আজ, নাকি বলছেন? একটা নিতাইয়ের মাথা ফাটে না, তাহলে একজনা দোষ করলো আর সব নিতাইয়ের মাথা ফাটলো। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো। 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ তার সার অংশটুকু নিয়ে প্রথমে নাম এলো হরে, পরে কৃষ্ণ রাম, এই 3 নাম। তাহলে এই নামটা গোলকে গোপনে ছিল কিশোরী ভান্ডারে। কিশোরী মানে মেয়ে ছেলে, আর কিশোর মানে বেটা ছেলে, নাকি বলছেন? তাহলে এই নামটা তো মাটির পাত্রে ছিল, মাটি মাটি মাটি, তাহলে এই দিকেও নারী এই দিকেও নারী। এইবার নিমাই আমায় কোন কর্ম করিল, আমার সেদিন নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চন নগরে এলো। কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে নেয়, মধুনাপীদের কাছে মাতার কেশ মন্ডন বাবা করে মহাশয়। এবার গৌর হরি জীবের দ্বারে দ্বারে ওরে যায়, বর্ধমান জেলায় হরি সেখানে ধাই। ওরে শিবা সঙ্গী নাই, যেথায় নারায়ণী আছে, সত্যি কথা বলি বাবা আপনাদের কাছে পাগল রে, সেইখানে নারায়ণী
বয়সে তার স্বামী মারা গেল। বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল, জানেন সুধী দল। কুমারহট্টনগরের গ্রাম ছিল তার, সবার আছে জানা। ননীন পণ্ডিতের মেয়ে দেখো, দিলাম তার ঠিকানা। শিবাশের ভাইজি হয়ে ওই না নারায়ণী, সেবা দিত বৈষ্ণবের বাবা, জানেন গুণমণি। এইবার গৌর হরি কি কর্ম করিল, ধীরে ধীরে ও বাবার শিবাস আঙ্গিনায় গেল। শিবাস আঙ্গিনায় গিয়ে গৌর হরি কয়, ও বই আমার শিবাস ঠাকুর তোমারে জানাই, আমি তোমার দরজায় আজ দেখো সেবা নেবো জানি। আমার সেই সময়ে নারায়ণী সেই গুণমণি আপনার কাছে ধীরে ধীরে কহিতে লাগিল, ও বই আমার কাকা তুমি আজ শুনে চলো, আজ বৈষ্ণব সেবায় আমার দিতে হবে হাই, এমন করে দেব সভা মিথ্যা বলি নাই। সেই দিনে শিবাস আমার কি কর্ম করিল, নারায়ণীকে বলিতে লাগিল, নগরে নগরে তুমি ভিক্ষা করতে যাবে, ভিক্ষা করে দেখো আমার মাধুকরী পাবে। সেই ভিক্ষা নিয়ে এসে হাইরে মরি হাই, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। সেই দিনে নারায়ণী কি কর্ম করিল, নগরে নগরে আমার ভিক্ষা করতে গেল। আমার সময় ভিক্ষা করে তন্ডুলরে আনে, কি বলিব আপনাদের কথায় আর জানেন জ্ঞানী জনে। এইবারে নারায়ণী কি কর্ম করে, কার কাছে আমার দিয়ে দিল করে। সেই সময়ে কাকা আমার রন্ধন করেছিল। এইবার নারায়ণী স্নান করতে গেল, এমন সময় গৌর হরি সেবা নিয়ে হাই, রাস্তা দিয়ে বাবা সেদিন চলে যায়। কিছুক্ষণে পরে আমার নারায়ণী এলো, কাকার কাছে আমার জিজ্ঞাসা করিল, ও ভাই আমার কাকা তুমি শোনোই আমার ঠাই, সবাই তো গৌরের প্রসাদ ছিল, আমি খুলাম নাই, কোথায় গেল গৌর হরি বিচার করো কেন। সেই সময় কাকাই আমার বলিল যতনে, ওই দেখো গৌর হরি রাস্তা দিয়ে যায়, ওরে আমার নারায়ণী তোমারে জানাই। সেই সময় নারায়ণী কি কর্ম করলো, দাঁড়াও গৌর বলে চিৎকার করে বলে, সবাই পেল তোমার প্রসাদ, আমি তো পেলাম না। সবাই পেল তোমার প্রসাদ, আমি তো পেলাম না। কেন প্রসাদ পেতে বঞ্চিত গো, আমারে বলো না। তোমার প্রসাদ দাও না তুলে, তোমার প্রসাদ দাও না তুলে, সদাই ভাসে নয়নের জলে। শিবাস বলছে নারায়ণী আর তো প্রসাদ নাই, ওই দেখ রাস্তা দিয়ে গৌর হরি যায়। এবার দাঁড়াও গৌর বলে নারায়ণী চিৎকার করিল, অনেকটা দূরে গৌর হরি দাঁড়িয়ে আছে ভালো, বলে গৌর হরি তোমার প্রসাদ পেতে আমি চাই, একটুখানি প্রসাদ দিতে হবে। বলে বললো আজ আমার দেখো বয়ানেতে তবে, অর্থাৎ পান চর্বিত করেছি, সেই পানের বীজ ফেলতে ফেলতে রাস্তা দিয়ে চলে গিয়েছি, ওই পানের বীজ মহাপ্রসাদ বলে যদি তুমি ভক্ষণ করো, সঙ্গে সঙ্গে নারায়ণী মহাপ্রসাদ বলে পানের বীজটা একটুখানি মুখে নিয়ে বদনের মধ্যে এখানে দিয়ে যেই ধারণ করেছে, অমনি গর্ভ বেরিয়ে গেছে বাবা। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যখন গর্ভ বেড়ে গেল, আর মেয়েরা কানাকানি করছে, বিধবা রমণী স্বামী নাই ঘরে, এমন কাজ কে করে, এই মেয়ে ছেলেকে ঘরে রাখা হবে না। মানে বিধবা মেয়ে ছেলের কলঙ্কের বোঝাটা এই পুরুষে তার মাথায় চাপিয়ে দিল। সমাজপতির কাছে খবর চলে গেল, এই কথাটা শিবাসের কানে উঠলো। শিবাস বলল, নারায়ণী রে, তুই কুলে কালি দিলি, তুই কলঙ্ক লাগালি, তোর বেঁচে থেকে দরকার নাই, তোর মরাই ভালো। ওই বর্ধমান জেলা থেকে দেলুরপুর গ্রাম থেকে হাঁটতে হাঁটতে এসে নারায়ণী দাঁড় হাটের ঘাটে একটা দড়ি আর কলসি নিয়ে, কলসিটাকে দড়ির সঙ্গে বেঁধে নিজের গলায় কলসিটাকে বেঁধে ডুবে যেই ধাপ দিয়ে মরতে যাব বলে যেই বলেছে, পুত্র বলছে, মা তুমি মরো না, তুমি মরো না, তুমি মরলে গেলে আমি বাঁচবো। আপনারা জানেন
কোনো মায়ের যদি ব্যথা লাগে কষ্ট লাগে সন্তানের জন্য অনেক মা সন্তানের জন্য প্রাণ হারায় না কিন্তু সেই ছেলেরা এখন সন্তান হয়ে মা বাবাকে আর ভাত দেয় না দেয় হ্যাঁ কি বলছেন হ্যাঁ রে ধন যুগে কি হবে যদি না থাকে বেটা আর খোল খাই কি হবে গাই যদি হয় ছেটা আর যার বেটা নাই তার বিটি বেটা আর যার ঘর নাই তার বারান্দায় কোটা নাকি বলছেন সঙ্গে সঙ্গে নারায়ণী তখন দেনুর মুশরিক গ্রামে আবার ফিরে গেল তখন অদ্বৈত আচার্য বলছে নারায়ণী তুমি ফিরে এলে কেন বলে আমার গর্ভে কোন আছে দেখুন আমি কুলোটা নাই আমি চরিত্রহীন নই আমি কখনো লাঞ্ছিত নই অবহেলিত নই আমার গর্ভের মধ্যে এখানে যে সন্তান আছে সেই তার পরিচয় দিয়ে দেবে ব্রাহ্মণ সমাজের কাছে দাঁড়িয়ে পড়ল অদ্বৈত আচার্য গর্ভের মধ্যে এখানে কান লাগিয়ে দিল দৈববাণী হয়েছিল শ্রী গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু গো শ্রী চৈতন্য পিতায় আমার নিত্যানন্দ গুরু আমি বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু করিতে প্রকাশ দেনুর মুশরিক গ্রামেতে আমার হবে বাস পরে চৈতন্য মঙ্গলে নাম পেয়ে গেল আপনারা ভেবে দেখুন জানেন সুধী দল করে তা হইলে শোনো কথা তোমাদের জানাই আমি মা হইয়া নিজের সন্তানটাকে আগে যে মা চাই নাকি বাবা যেমন রামচন্দ্র সেই ত্রেতা যুগের মধ্যখানে আমি যখন সীতা দশরথ রাজা যখন মারা যায় তার আত্মার শান্তি কামনার জন্য আমি সেদিন পিণ্ড দান করেছিলাম যেটা রামচন্দ্র পারে নাই ভরত পারে নাই শত্রুঘ্ন পারে নাই লক্ষ্মণ পারে নাই পেরেছে তাহলে আমি পুত্র বধূ হয়ে শ্বশুরের পিণ্ড দান করেছি করি নাই তার বংশকে আমি উদ্ধার করেছি আমি স্ত্রীর মর্যাদায় অমনি রেখেছি তাহলে আমি মায়ের মর্যাদা রেখেছি আমি মেয়ের মর্যাদাও রেখেছি আমি স্ত্রী হয়ে স্বামীর প্রতি কর্তব্য করেছি শ্বশুরের বংশকে উদ্ধার করেছি নাকি বাবা করি নাই তাহলে যা তুমি বলছো যে সত্যি কথা বলতে পারো তাহলে এর জন্য কে দায়ী এর জন্য আজকে পুরুষ সমাজ দায়ী এর জন্য কোনো নারী দায়ী নয় দেখবেন ঘরে ভালো বউ আছে কিন্তু আমার এই মহাদেব মাঝে মাঝে বাদ দি পারা যায় বাবারে বাবারে আমার ভোলানাথ আমাকে বলছে ভিক্ষা করতে যায় ঘরে অন্নপূর্ণা অন্যের অভাব নাই আরে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে যাচ্ছি দিয়ে ওই 5 বাড়ি ভিক্ষা করলে সেই 3 মুষ্টি চাল আর 7 বাড়িতে ভিক্ষা করলে সেই 3 মুষ্টি চাল একই চাল এবার ঝোলাখানা গজালের মধ্যে এখানে তুলে রেখে দিয়েছে আর মদ না ইঁদুর আছে গণেশের বাহন ইঁদুরে কুট 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 করে ঝোলাটা কেটে দিচ্ছে বুঝতে পারছেন আর ঝোলাখানা নিয়ে এসে মাল যা ছিল আয় করেছিল চুচুর চুচুর করে সব কোন দিয়ে পড়ে গিয়েছে এইবার ঝোলাটাকে নিয়ে এসে আমাকে বলছে ও গণেশের মা সেলাই করিয়ে দে না ঝোলার ফুটোটা গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা বলি গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা বলি গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা বলি গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা বলি গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা আমি যত সেলাই করি দাদা আমি যত সেলাই করি দাদা ফুটো মারতে পারি না গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা বলি গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা আমি ভালো মেয়ে বলি এখন এই বুড়োটার ভাত খাই বুঝতে পারছেন এর জটার ভিতরে একটা গঙ্গা ভরা ঝোলাতে একটা মেয়ে ছেলে ভরা পিঠে একটা মেয়ে ছেলে খাড়া করা ও মা মেয়ে ছেলে সব পারবে কিন্তু সতীনের উপরে ভাত খেতে পারবে পারবে আপনারা বলুন পারে তাহলে আমি তোমাকে সব সময় সাপোর্ট দিয়েছি বিপদে আগলে রেখেছি কি না এই দুর্গার একটা কি নাম গো শাকম্বরী শাকম্বরী রূপে পুজো হয় মায়ের জানেন তো ফল হারিনি বলে একটা পুজো হয় দেখবেন মায়ের তা
দেবতাদের মহলে যখন লক্ষ্মী হাহাকার গেল, লক্ষ্মী পাতালেতে চলে গেল, তখন দেবতারা কেউ খেতে পাচ্ছে না, মানে খেতে পেয়েছে না। তখন আমি দেবী দুর্গা শাকম্ভরী রূপ ধারণ করে শাক সৃষ্টি করে এদেরকে বাবা খাইয়েছিলাম। আমি সেই থেকে শাকম্ভরী নাম পেলাম। ঘরে যার অন্নপূর্ণা তবু ভোলা অন্ন পায় না, পায় পেয়েছে। তাহলে কেউ করছে অভাবে আর কেউ করছে স্বভাবে। আমাদের গ্রামে একটা মোড়ল আছে জানেন, সে জীবনে কোনোদিন একটা বিড়ি তো দূরের কথা একটা বিড়িও কিনে খাবে না। খালি রাস্তা দেখবে কোনো ছেলে আসছে নাকি জোরে ডাকবে ভাই বদন শোন শোন। এরা ছেলে পুলে মনে মনে ভাবছে তাহলে কোথাও কোনো এমার্জেন্সি বিপদে পড়েছে। বলে দাদু কি বলছো কাছে এসে, বলে কাছে। তখন বলবে একটা বিড়ি দিয়ে তো, কথাটা তো জোরে বললি হয়, যাকে বিড়ি দিয়ে যায় শোন শোন, মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। বলছে ভাই একটা বিড়ি দিয়ে যাতো নাকি। সেই কথার কথা তোমার লাজ লাগে না হে এমন কথা বলতে, এমন কথা বলতে তোমার লাজ লাগে না হে, এমন কথা বলতে তোমার লাজ লাগে না হে, এমন কথা বলতে। বাবারে বাবারে আমার মহাদেব হাতে ত্রিশূল, তারপরে ডুমরু নিয়ে সাপ নাচাইতে চলে যাচ্ছে নাকি বলছি। বাবারে বাবারে কত কাজ করছে দেখো। আমাকে জিজ্ঞাসা করছো। আর একটা মজার কথা তোমায় বলে যাই, ওগো আমার মহাদেবে তোমাদের জানা। একদিন আমার সুরদেশটা নামে একটাই অসুর ছিল, গাছের তলায় বসে দেখো ধ্যান করছে ভালো। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলেই ওরে হাই ধ্যান করছে সেজন আমার বটের তলায়। ধ্যানে সন্তুষ্ট হয়ে মগ্ন হয়ে জানি আমার কে তোর বাবা চলে গেল অসুরের কাছে। শুনি অসুরের কাছে আমার কার্তিকের বাবা চলে গেছে। বলে অসুর তোমার সাধনায় আমি তুষ্ট, বলো কি বর চাও। বললো বর। বলে হ্যাঁ। বর যে দিতে যাবে তখন নারদ তো দু ঢাকের মাদক, সাপের গালো চুমু খাবে ব্যাঙের গালো চুমু খাবে নাকি বলছে। নারদ তখন বলছে শোনো শোনো, মামার কাছে এমন বর নেবে যার মাথায় জয় শিবায় নমঃ নমঃ বলে হাত দেবে সে যেন ভস্ম হয়ে যায়। নাম যার ভস্মাসুর, তাকে সুরদিষ্টা অসুর বলা হয়। সঙ্গে সঙ্গে নারদের কথা শুনে তা বলছে মহাদেব আপনি তো বর দেবেন, তাহলে জয় শিবায় নমঃ বলে তার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। বলে তথাস্তু বলে বর দান করেছে। এবার বর যে দান করেছে নারদ আবার তখনই বলছে শোনো অসুর, যে বর মামা তোমাকে দিয়েছে গাঁজা খাইয়ে একটু পরীক্ষা করি না। বলে কেন। বলে বরটা আসল নাকি নকল তো হইতে পারে, আবার চেক করতে হবে যে কাজটা হবে কিনা না ডুপ্লিকেট। তা বললো বেশ ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে নারদের কথা শুনে ও মনে করো অসুর তখন বলছে মহাদেব দাঁড়াও তোমার মাথায় হাত দিয়ে আমি একটু পরীক্ষা করবো। এ তখন দেখেছে সর্বনাশ হলো, বিপদে পড়ে গেলাম। তো তখন ছুটতে ছুটতে গিয়েই আমার কোন কর্ম করিল। হনুমানের অনেক বাবা দল ওরেছিল, হনুমানের দলে গিয়ে ঢুকে গেল ভাই। হনু সেজে দাঁড়িয়ে আছে মিথ্যা বলি নাই, ওটা দেহ লোমে ঢাকা কি বলিব আমি। কেবলমাত্র কপালের চোখটা ঢাকতে পারে নাই উনি, কপালের চোখটা ঢাকতে পারছে না। নারদ মনি জুল জুল করে তাকিয়ে দেখলো মামা তো হনু সেজেছে ভালো, শালা বেল গাছে উঠে পড়েছে কি বলিব বলো। নিজেকে বাঁচাবার জন্য বেল গাছে উঠে পড়েছে ভালো। তারপর ছুটতে ছুটতে নারদ গিয়ে আবার ওই দুর্গার কাছে গিয়ে বলছে মামি কি হয়েছে জানো। বলে কি। বলে অসুরকে বর দিয়েছে যার মাথায় জয় শিবায় নমঃ বলে হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়, কিন্তু তোমাকে বলছে তোমাকে বাঁচাইতে হবে। বলে বেশ ঠিক আছে। সঙ্গে সঙ্গে সেদিন দুর্গা মোহিনী রূপ ধারণ করি হাই রে মরি হাই চলে গেল ও বাবারে অসুরের কাছে। ভাই অসুরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়িল। অসুরে জানে না এই রমণী কঞ্জন ভালো, অসুরে জানে না এই রমণী কঞ্জন। দুর্গতি না আসিনি দুর্গায় আমার এসেছে কি কারণ। অসুর বলে তোমায় বড় ভালোবেসে ফেলেছি, তোমার রূপ দেখেই আমি তোমার রূপে মুগ্ধ হলাম। শোনো নারী তুমি। বলে তোমারও তো ভালো রূপ আছে। বলে হ্যাঁ। বলে শোনো শোনো তুমি আমাকে ঘরণী করতে চাও। বলে হ্যাঁ চাই, তবে তুমি যে ঘরণী করবে একটা শর্ত আছে। বলে কি শর্ত। বলে আমার স্বামী যেমন ভালো নাচতে পারে না, যদি সেই নাচ তুমি দেখাইতে পারো তাহলে অবশ্যই তোমার ঘরণী হয়ে যাবে। বলে তাই নাকি। বলে হ্যাঁ।
তাহলে দেখি ওরে দাঁড়াও, আমি যেমন তোমাকে নিচে দেখাবো তোমায় তেমন করে নাচ দেখাইতে হবে, তেমন করে নাচ দেখাতে হবে। ওরে জানাই কথাই আমি আপনাদের তবে, তেমন করে নাচ দেখাতে হবে। ওরে এই বলিয়া কি বলিব জানেন মহাজ্ঞানী, এমন সময় দুর্গা দেবী ওরে বলছি কথাই কি বলিব ভাবের কথা আপনাদের জানাই। তখন দুর্গা জয় শিবায় নম নম বলে বাবা মাজাতে হাত দেয়, নম শিবায় বলে দুর্গা নাচিতে লাগিল। এমন সময় দুর্গার নাচ দেখে অসুর জয় শিবায় নম বলে মাথায় হাত দিয়েছে। মাথায় যে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে আবার দুর্গা কি করিল, হাই রে মরি হাই, মাজাতে হাত ছেড়ে দিয়ে বাবা জয় শিবায় নম বলে বাহুতে হাত দেয়, শিবায় নম নম বলে নাচিতে লাগিল। আর দুর্গার দেখা দেখিতে আবার মাজা ছেড়ে ভালো, জয় শিবায় নম বলে বাহুতে হাত দেয়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, এইবার বাহুতে হাত ছেড়ে দিয়ে কি বলিব আমি, জয় শিবায় নম বলে মস্তকেতে হাত দিয়েছেন তিনি। যেই মস্তকে হাত দিয়েছেন আর দুর্গার দেখা দেখিতে সঙ্গে সঙ্গে তখন অসুর জয় শিবায় নম নম বলে যে হাত দিয়েছে, আর অমনি মাথা খানা ভস্ম হয়েছে, মাথা খানা ভস্ম হয়েছে, ওরে মাথা খানা ভস্ম হয়েছে, মাথা খানা ভস্ম হয়েছে। আমি জানাই কথা নয় তুমি, মাথা খানা ভস্ম হয়েছে। আর এই মহাদেবকে তখন টানতে টানতে নিয়ে বলছে দুর্গা সরো, তোমার ভণ্ডামি আমি বুঝে গিয়েছি, তুমি হনু সেজে সাজলে কি হবে, তোমার কপালের চোখটা ঢাকতে পারো না, আসল রূপে বেরিয়ে এসো। তখন সেই স্বরূপটা ধরেছে মহাদেব, আর দুর্গা টানতে টানতে নিয়ে কৈলাস পর্বে চলে গেল। তাহলে তুমি যতবার বিপদের মুখে পড়েছো আমি তোমাকে ততবার বাঁচিয়ে এনেছি। তুমি বলতে পারো তোমাকে আমি কত ভালোবাসি, তুমি সে কথা বুঝতে পারছো না। আপনারা জানেন আমি জীবনে যারে বেসেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আমি জীবনে যারে বেসেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। সেই দিনের ওই কথা, সেই দিনের ওই কথা স্মৃতি হয়ে নয়, জীবনে যারে বেসেছি ভালো, ভাই এই টাটা রেখে দাও, একটু টাটা। তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। আমি জীবনে যারে বেসেছি ভালো, তারে কি গো ভোলা যায়, তারে কি গো ভোলা যায়। তাহলে আমি তোমাকে কত ভালোবাসি সেই জন্য। বেহুলা যখন লকিন্দরকে বাঁচাইতে গেল 6 মাস ভাসতে ভাসতে গিয়েছিল নাকি বলছেন, চম্পকনগর থেকে উজানে গিয়েছে ভেলা, কত সুন্দর ভাবে তোমাকে করেনি অবহেলা। সেদিন আমার শ্বশুর ওই আর হবে না, শ্বশুরের 7টা ছেলে তার আগে মরেছে, সে গোনাকে নিয়ে এসেছি 17 ডিঙা 14 ডিঙা করেছি, আমি তাকে সেই কঙ্কাল নিয়ে গিয়ে আবার লাগিয়ে এনেছি। আমার কথা শুনে শ্বশুর সেদিন মনে করুন ওই মনসা পূজা দিয়েছে, দেয় না বাবা। তাহলে তুমি বলছো নারীরা কখনো সামান্য ধন নয়, এই নারী ভালোবাসতেও পারে, আদর করতেও পারে, আবার মারতেও পারে, আবার ধরতেও পারে, আবার তোমাকে চুরির দায়ে জেলে দিতেও পারে, নাকি বলছেন? তাহলে আমি বাঁচাইতেও পারি, মারতেও পারি, ভালোবাসতেও পারি, আদর করতেও পারি। আর মনে করুন মাঝে মাঝে যদি তুমি একটুখানি গরম দেখাও তা তোমাকে ছেড়ে আমি চলে যেতে পারি বাপের বাড়ি, নাকি বলছেন? আমি একবার গিয়েছিলাম তাতেই তুমি টের পেয়েছো,
আবার আমাকে বাধ্য করো না যেতে, যাতে মনে করো আমি তোমার কাছ থেকে চলে যা। আর বেশি কথা বলবো না। আস্তে 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 আপনারা দেখছেন সত্যি কথা, যখন আমাদের আসরটাও পড়েছিল তখন টুকটুক করে কোনো লোক ছিল না, 3 জন, মাইকম্যান দাদা আর আমরা 4 জন, নাকি বলছেন? আর কেউ ছিল না, কেউ আসে নাই। কারণ আপনাদের কাছে সেই কথা আমি বলতে চাই। এই যে দেখুন, তাহলে স্ত্রীর কর্তব্য করেছি, মায়ের কর্তব্য করেছি, মেয়েরও কর্তব্য আমি করেছি। কে না সেই যে নামজার গান্ধারী একদিন সুবল রাজার রাজ্যটাকে আক্রমণ করেছিল। গান্ধার রাজ্যটাকে আমি বাবার কথা শুনে আমি কানা ছেলেকে বিয়ে করেছি, করি নাই? আমি রাজার মেয়ে রাজনন্দিনী, তাহলে আমি তো ভালো ছেলেকে বিয়ে করতে পারতাম। আমার বাবার রাজ্যটা বাঁচাবার জন্য, ভাইদের সম্পত্তি বাঁচাবার জন্য আমি দুটো কুলের হিত করেছি। আমি স্বামীর কুলেও হিত করেছি, আবার বাবার কুলেও হিত করেছি। এই জন্য নারীকে বলা হয় দুহিতা। কি গো বলো না মা, এরা দুহিতা, দুটো কুলের হিত করেছে, শ্বশুর কুলে বাপের কুলেও, নাকি? তাহলে আমি দুটো কুলের হিত করেছি। অনেক মেয়েরা আজকে কোনো জায়গায় পিছিয়ে নেই বর্তমানে, লক্ষ্য করে দেখুন তো। সবুজ সাথী, তারপরে এদিকে আপনার কি বলবো, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, কি দেয় নাই? দেয় নাই? কত শ্রী দিয়েছে। আবার লক্ষ্মী ভান্ডার চালু করে দিয়েছে, কিন্তু নারায়ণ ভান্ডার তো চালু করেন না। বিয়ের সময় যখন আসে মেয়ে ছেলেকে কি ক্যাসেটে গান বাজায়, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকা আলোক করি, আলো করি, কিন্তু বলে না তো এসো বাবা বসো ঘরে, বলে? কি বলছেন? তাহলে সব কথা সব জায়গায় চলবে না। আমি তোমার কাছে সেই কথা বললাম। এই যে কেন্দ্রবিল্ল গ্রামে নাম যার অজয়কুলে বাস ছিল জয়দেব গোস্বামী, তিনি একদিন গীত গোবিন্দ লিখেছিলেন। শ্লোকের বাকি অংশটুকু লিখতে পারে না, পেরেছিল বাবা? তাহলে সেই ভগবান রূপে এসে যেটা ভক্ত হয়ে ভগবানের মাথায় বোঝাটা দিতে পারছে না, সেই বোঝার কলমটা অর্থাৎ তিনি কিন্তু লিখে দিলেন। সারাগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারো। রাধারানীর চরণখানি গোবিন্দের মাথায় তিনি দিতে পারছেন না, কিন্তু ভগবান এসে সেই কলম চালিয়ে দিল। তখন জয়দেব বলল, পদ্মা এতদিন আমি গীত গোবিন্দ রচনা করলাম, আমি গোবিন্দ সেবা পেলাম না, বঞ্চিত হলাম, তোমার ওই পাতের একটু পোশাক আমাকে একটু দিতে পারো, আমার বদনে তুমি তুলে দাও। তাহলে সেদিন গোবিন্দর প্রসাদ নিয়ে যেটা পদ্মাবতী পেল, সেই পদ্মাবতীর উচ্ছিষ্ট নিয়ে আমার জয়দেব গোস্বামী ক্ষান্ত হলো। হয় নাই? তাহলে আমি তোমাকে কত ভালোবেসেছি, আর তোমার যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষার, হিন্দুদের খাসি পোষা, কাঁচের চুরি যেমনি ধারা তেমনি এদের পীড়িত করা। এরা 2-4 দিন ভালোবেসে উজাড় করে দিল মন, ভালোবাসার নাই মরণ। শুধু মেয়ে ছেলে দোষ দিলে হবে, বেটা ছেলে দোষ কমা নয়। আমি বাড়িতে এত ভালো বউ থাকতে ও মাঝে মাঝে চলে যেছে, ও পাড়া দিয়ে, বুঝতে পারছে, সন্ধ্যা হলে চলছে। হ্যাঁ কি বলবো, এই যে এই ভদ্রলোক, কি বলবো, আপনারা ভালো, আপনাদের খুব গুণ ভালো, আর বেশি কথা বলবো না। আবার কিছু আবার বারে বারে বললে হয়? তাহলে আমাদের ভাবটা কেমন? আমাদের ভাব কেমন জানেন মহাজ্ঞানী? একটুখানি কথা বাবা বলে যাই আমি। এই দেখুন আপনাদের এই বীরভূমে, নাকি বীরভূম তো নাঙ্গলহাটা থেকে, এই বীরভূম নাকি বলছেন? বীরভূমেতেই অনেক জনা সবজি চাষ লাগায় ভাই। কিছুটা জমির মধ্যে দেখা গেল, মিথ্যা বলি না, একটা বটবটির দানা সুন্দর ভাবে চাষি, মানে বটবটি করলে হয় না, দেখবেন বটশুটি বটবটি লাপা হয়, দেখবেন ওই দানাটা জমির মধ্যে ফেলে উড়ে দিল। আমি কি বলিব ভাবের কথা জানেন সুজি দল? কিছুদিন পরে অঙ্কুর গজিয়ে যায়, এক পাতা 2 পাতা চারা বের হয়। চারা যখন বের হলো, লতা কাটিতে লাগিল। মালিক পক্ষ দেখছে লতা নিয়ে কাজ হবে না, ভালো লতা নিয়ে কাজ নাই। এর মধ্যেখানে একটা কঞ্চি, মানে খুঁটি দিতে হবে, কঞ্চিটাকে দিয়ে দিল। অমনি মধ্যেখানে ধরে, কি বলিব জানাই কথাই আপনাদের কাছে করে। এইবার লতাটা জড়াইলো কঞ্চিটাকে, জড়িয়ে ধরে উঠে গেল। কিছুদিন পরে বাবা ফুল ফুটেছে ভালো। ফুল যখন ফুটে গেল, ফল ধরে যায়, অনেক ফল ধরেছে। চাষি আনন্দে তুলে নিয়ে বাজারে বিক্রি করায়। এইভাবে তো 6 মাস কেটে গেল। চাষি মনে মনে ভাবিল,
তো লাপা রাখবো না ওই বটবটিরে ভালো অন্য ফসল দিতে হবে এক ফসলে হয় না আরো চাষ করতে হবে মনে তার বাইনা এবার লতাটা আর কঞ্চিটাকে কেটে নিয়ে জানি আলের মধ্যেখানে জড়ো করে রেখেছে চাষি ভাই শুনি মনে মনে ভাবে লতা কঞ্চি নিয়ে বাড়ি যাব আমার গিন্নি ধান সেদ্ধ করবে উনুনে ভরতে বলবো তবু এইবার কিছুদিন পরে ধান সিদ্ধ করতে গেল ওই লতা কঞ্চিটাকে ভাই ওই উনুনের মধ্যে ভরে দিল কি বলবো মশাই লতা কঞ্চি পুড়ে ছাই হয়ে গেল কিন্তু কি বলিব আমি তবু জড়ানো ভাব যায় না তাদের জানেন মহা জ্ঞানী তেমনি স্বামী স্ত্রীর মধ্যেখানে যতই ঝগড়া হোক না কেন রাত 12টার পরে ওগো আমার তুমি তোমার আমি নাকি বলছেন দেখবেন দুজনা দুমুখে থাকলে সারাদিন ঝগড়া করবে খুটুর মুটুর করে কিন্তু একবারই সে মাথা দিলে কে কখন যে দুই দিকে ছিল এক জায়গায় হয়ে গিয়ে বুঝতে পারছে আর কিন্তু ঝগড়া থাকবে না তাই আমাদের মধ্যেখানে যে গোনা ভালো হয়েছে সেই গোনা আপনারা নেবেন আর যে গোনা খারাপ হয়েছে সেইগুলো আপনারা ফেলে দেবেন তাই একটা ছোট্ট বড় গান দিয়ে আমাদের মধ্যেখানে মিলন গীত 4 প্রকারের নারী আছে হস্তিনী পদ্মিনী শঙ্খিনী চিত্রারানী আর কোকশাস্ত্রে কোকা পণ্ডিতের লেখা তিনি বললেন 4 রকমের পুরুষ আছে অশ বিশ শশ মৃগ নাকি বাবা তাহলে সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান পুরুষ যদি রয় তার শনে নানুরের চণ্ডীদাস বলেছিলেন কি বললেন যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার আপন হৃদয় নায়ক লুকায় ভবনতি করে পার ব্যভিচারী নারী না হলে হরণকারী নায়ক বাঁচিয়া লবে সেই নায়িকা সঙ্গ ধরলে পুরুষরা সাধু সঙ্গ পাবে তাই তোমাকে কি বলবো জানো যে আমার গণেশের বাবা আর ঝগড়া করে লাভ নাই এবার কত জল খাবা নাকি বলছেন তাই যাওয়ার সময় আমি কি বলবো ওগুলো ছাদে জল পড়ছে আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই রজনী পুহাইতাম আমি কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী পুহাইতাম তোমায় নিয়ে রহিতাম আমি তোমায় নিয়ে রহিতাম তোমায় নিয়ে রহিতাম আনন্দে সুখে বিভোর ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে এই কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে আমি সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে আমি সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে পারিজাতের মালা দিতাম গলা আকাশে ওই সীমানা
তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই জানো আমার জ্ঞানের আলো অজ্ঞানতা আধার ছড়িয়ে গেল জানো আমার আলো জানো অজ্ঞানতায় আমার ছড়িয়ে গেল জানো আমার জ্ঞানের আলো অজ্ঞানতা আধার ছড়িয়ে গেল মন সুরভি ভূষণে হয়ে ভূষণ হয়ে বিনায় ভঙ্গা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই বনবাবনীতে বাতিয়ে দিলাম রজনী দুহাই তার বনবাবনীতে বাতিয়ে দিলাম রজনী দুহাই তার আমি তোমায় নিয়ে রহিতাম সুখে তোমায় নিয়ে রহিতাম সুখে আনন্দে বলো বিভোর আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। এই পর্যন্ত বলে আমি আমার আজ কবি গানের জবনী গান শেষ করে আর একটা আমরা যাবো মিলনের ধারে আপনারা মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন চলাবার পথে আমার ভুল হতেই পারে শাস্ত্রে ভুল হতে পারে ভাষায় ভুল হতে পারে নিজের কন্যা হিসেবে সন্তান হিসেবে আমাকে ক্ষমা করে দিন বাবা যাহা নয় তাহারই নয় অভিনয় উনি আমার সম্পর্কে মনে করুন যেটা মশাই হয় আমি গুরুর মতো মানি সত্যিকার কথা বলছি এবার আমাদের বাপ বেটির সম্পর্ক খুব ভালো মধুর সম্পর্ক কিন্তু কবি গান গাইতে গেলে পেটের তো লজ্জা না বাপও ছাড়বে না মেয়েও ছাড়বে না ভাইও ছাড়বে না বোন ছাড়বে না নাকি বলছেন ভাই ছাড়বে কিন্তু পাই ছাড়বে না তাই আমাদের মধ্যেখানে যে গোনা ভালো হয়েছে সেই গোনা নেবেন আর যে গোনা খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন এবার